বলতে বলতে আবার কেঁদে উঠল পরশ। ঠিক সেই সময় অন্ধকার কক্ষের দোর খুলে ভিতরে প্রবেশ করলো কেউ। সাথে সাথে কক্ষের সব কটা বাতি জ্বলে উঠল। আকস্মিক বাতির আলো চক্ষুদয় পড়তে নড়েচড়ে উঠল পরশ। তার সম্মুখে দাঁড়িয়ে আছে সায়ন চৌধুরী। ভাইকে দেখে তৎক্ষণিক মাথা নিচু করে নিল পরশ। নিজেকে সামলানোর নীরব চেষ্টা চালালো। এর মধ্যে তার দিকে এগিয়ে আসলো সায়ন চৌধুরী। নিঃশব্দে বোনের পাশে বসে আদরে হাত রাখলো বোনের গালে। এরপর ধীর কণ্ঠে বলল, শোন, অনেক হয়েছে, কান্না থামা, চোখের জলটা মুছ। হয়েছে তো, চোখের জলটা আর পড়তে দিস না। এত কেঁদে কি লাভ বল? এই যে তুই সারাদিন অন্ধকার রুমটায় ঘাপটি মেরে দুই হাতে বিষাদ উড়াচ্ছিস, নিজেকে সবার থেকে আলাদা করছিস, আড়াল করছিস। বয়স কত তোর? কিসের এত দুঃখ তোর? নিজের প্রতি কেন এত অনীহা? প্রিয় মানুষ ছেড়ে গেছে, প্রিয়জন হারিয়েছে। আরে একটা জীবনে মানুষ কত আসবে যাবে, তুই জানিস না? মানুষরা এমনই, ওরা আজকে বলবে ভালোবাসি, কালকে বলবে অবহেলা। এই যে বড় মিথ্যা অভিনয়, জীবন নিয়ে খেলা, এমনটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তাই বলে কি জীবন থেমে থাকছে বল? শোন, ছোট্ট এই জীবনে এত অভিমান অভিযোগ পুষে কি হবে বল? কার জন্য তুই নিজেকে কষ্ট দিচ্ছিস? প্রিয় মানুষের জন্য। আরে যে মানুষ তোকে ছেড়ে যাওয়ার আগে একটা বার তোর কথা ভাবে নাই, সে ছেড়ে গিয়ে কি আর তোর ভাঙা হৃদয়ে প্রলেপ দিতে আসবে? আসবে না। খোঁজ নিয়ে দেখ, ছেড়ে যাওয়া মানুষগুলো তোকে ছাড়াই দিব্যি থাকছে। ওরা যদি ভালো থাকতে পারে, তবে তুই কেন পারবি না? একবার চেষ্টা করে দেখ, তুইও ঠিক পারবি। শোন, অনেক হয়েছে, কাঁদিস না তুই। শান্ত হয় এবার, চোখের জলটা মুছে ফেল। কি কান্না থামছে না? পুরনো স্মৃতি মাথা চাপা দিচ্ছে, কান্না দলা পাকিয়ে আসছে। আচ্ছা এদিকে আয়, আমার বুকে মাথা রেখে শেষবারের মতো কেঁদে নে। ভাইয়ের কথা শুনে ভাইকে তৎক্ষণিক জাপটে ধরল পরশ। হাও মাও করে ভাইয়ের বুকে কেঁদে কেঁদে বুক ভাসালো। তার মাথায় নিঃশব্দে স্নেহের পরশ দিচ্ছে সায়ন চৌধুরী। এক পর্যায়ে কান্না থামলো পরশের। নির্জীব হয়ে ভাইয়ের বুকে পড়ে রইল কেবল। যা দেখে সায়ন চৌধুরী জোরালো ভাবে বলল, কি এবার হাঁপিয়ে গেছিস? নিজেকে ক্লান্ত লাগছে? এবার এদিকে আয়, আকাশের দিকে তাকা। দেখ, পূর্ণিমার চাঁদ কি সুন্দর চকচক করছে। আকাশে তো ওই একটা চাঁদ, চাঁদটাও তো একারে। তবুও তো প্রতিদিন ওর কাজটা নিয়ম করেই করে। ওই যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস, সমুদ্রটাও তো একা। তবুও দেখ কি সুন্দর করে নিজের সৌন্দর্য বিলাচ্ছে। তোর না পাহাড় পছন্দ? ও তো একা দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। নিজেকে কেন তুচ্ছ মনে করছিস? তুই তো পাহাড়ের মতো শক্ত। মনটাকে একটু শক্ত করো, পুরনো সব স্মৃতি দূরে ঠেলে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যেন ছেড়ে যাওয়া মানুষগুলো তোকে দেখে ভীষণ আফসোস করে। তুইও তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে তুই অসহায় নয়, তাদের ছাড়াই তোর চলে। শোন, তুই অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচ। পরশ, উঠ, আর নয় কান্না, এবার ঘুরে দাঁড়া। পরশ যেন ভাইয়ের কথায় শক্তি পেল, নিজের জন্য বাঁচার জন্য নতুন করে অনুপ্রেরণা পেল। মেয়েটা তৎক্ষণিক নিজে নিজেই উঠে দাঁড়ালো। চোখের সবটুকু জল ওড়না দিয়ে মুছে নিল অবলীলায়। এরপর শক্ত কণ্ঠে শুধালো, আজকের একটাই তো আমার শেষ কান্না, আমি আর কাঁদবো না ভাই। চলো ভাই, আমরা সমুদ্র দেখব। সায়ন চৌধুরী বোনের এই আকস্মিক পরিবর্তন দেখে আনমনে হাসল। বোনের এই শক্ত মুখে শক্ত চোখে এই কোন দুর্বলতার ছাপ? নেই কোনো অসহায়ত্ব। এইরকম ভাবেই তো বোনকে পুনরায় গড়বে সে। এটা তো চাই সে, তার বোন নিজেকে শক্ত করুক, পাহাড়ের মতন শক্ত। তৎক্ষণিক বসা থেকে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। বোনের হাত ধরে বলল, চল। বোনকে নিয়ে পুনরায় সাগর পাড়ে এসেছে সায়ন চৌধুরী। পরিবার থেকে কিছুটা দূরে ওরা। এরই মধ্যে পরশ এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে জানালো, ভাই আমি একটু একা থাকবো। থাক। বলে কিছুটা দূরে সরে দাঁড়ালো সায়ন চৌধুরী। বোনকে একাকী সময় কাটানোর সুযোগ দিল। পরশ হাঁটছে, হেলেমলে পায়ে হাঁটছে। নিজেকে বড্ড হালকা লাগছে আজ, যেন তার কোনো দুঃখই নেই। মেয়েটা এই নির্জন রূপালী আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে নিজের সাথে প্রতিজ্ঞা করে বসল, আমি কাঁদবো না, টলবো না আর কোনো কিছুতেই। আর কোনো পরিচিত দুঃখ নেই। আমার সকল পিছুর টান ছিন্ন হয়েছে। এবার নিজেকে তৈরি করার পালা এসেছে।
না না, পরশ আর দুর্বল হয়ে বাঁচবে না। সে স্ট্রং মা হবে, তার বাচ্চাকে আনবে পৃথিবীতে। ভয়াবহ এক প্রতিশোধও নেবে সে। তাকে ঠকানো প্রতিটি মানুষকে নিজে হাতে ভয়ঙ্কর শাস্তি দেবে সে। এরপরেও সে বাঁচবে, পরশ বাঁচবে, পরশ বাঁচবে, নতুন এক পরশ হয়ে বাঁচবে সে। পরশ বাঁচবে তার বাচ্চার জন্য এবং নিজের জন্য। বেশ কিছু সময় পর বোনকে নিয়ে সবার মাঝে উপস্থিত হলো সায়ন চৌধুরী। পরশ মেয়েটা এখন একদম ঠিকঠাক, নিজেকে কতটা নিখুঁতভাবে সামলে নিয়েছে কে বলবে। এই মেয়েটাই কিয়ৎক্ষণ আগেই অঝোরভাবে কেঁদে কুটে ভাইয়ের বুক ভাসিয়েছে। তাকে দেখে সেসব বোঝায় উপায়ন্তর নেই। পরশকে দেখে পায়েল ও তানিয়া চৌধুরী বসা থেকে ওর দিকে এগিয়ে আসলো। মা মেয়ের কপালে তৎক্ষণিক স্নেহময়ী হাত ঠেকিয়ে জানতে চাইল, এখন শরীরটা কেমন লাগছে মা? পরশ মাকে আলতো জড়িয়ে মৃদু হেসে বলল, ভালো আম্মু। ওরা সবাই এক হতেই এর মধ্যে সালাম চৌধুরী জানালো, রাত তো অনেক হয়েছে, এখন চলো সবাই মিলে ডিনার শেষ করি আমরা, তারপর না হয় আবারও আড্ডা দেওয়া যাবে। তার কথায় সায় জানালো ওরা সবাই। সায়ন চৌধুরী সবাইকে নিয়ে চলে গেল ভিতরে। আজ আর কেউ রেস্টুরেন্টে গেল না, কেননা আশিক ছেলেটা আজ আগে ভাগেই ভিতরে সবার সব রকমের পছন্দের মতো খাবারের ব্যবস্থা করেছে। এরপরও সায়ন চৌধুরী যেতে যেতে আশিককে ডেকে জিজ্ঞাসা করলো, ভেতরে সব ঠিকঠাক আছে তো? আশিক তাকে আশ্বাস দিয়ে জানালো, জি ভাই। রঙিন আলোকসজ্জায় সজ্জিত হোটেলের বিশাল এক ডাইনিং রুমে একত্রে বসেছে চৌধুরী পরিবার। সামনে রয়েছে হরেক রকমের বাহারি খাবার। সবাই সবার মতন খাচ্ছে, কিন্তু কিচ্ছুটি মুখে তুলতে পারছে না রাত্রিপ্রিয়া। তার কাছে সব কিছু তিতো লাগছে। হঠাৎ শরীরটাও ম্যাজম্যাজ করছে, চোখ টলমলো করছে। জ্বর আসবে বোধহয়। এই মুহূর্তে খাবারের গন্ধে গা গুলিয়ে আসছে মেয়েটার। তাইও চটজলদি উঠে দাঁড়ালো নিজের চেয়ার ছেড়ে। মেয়েকে কিচ্ছুটি না খেয়ে হঠাৎ দাঁড়াতে দেখে আনোয়ার সাহেব তৎক্ষণিক জানতে চাইল, কি হলো আম্মা, খাবার রেখে উঠলি কেন? কোনো অসুবিধা? খেতে ইচ্ছে করছে না বাবা। কেন, কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগছে? শরীর একটু খারাপ লাগলেও তা প্রকাশ করলো না রাত্রিপ্রিয়া। সবাই আবার তাকে নিয়ে অহেতুক চিন্তা করবে এই ভেবে সবটা এড়িয়ে গেল ও। বলল, না না, আমি ঠিক আছি বাবা। আনোয়ার সাহেব স্বস্তি পেল। এর মধ্যে তানিয়া চৌধুরী বলল, তুমি তো কিছুই খেলে না মা, আমার কাছে আসো, আমি খাইয়ে দিই। আমার খিদে নেই মামুনি, সন্ধ্যায় অনেক খেয়েছি তো, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি রুমে গেলাম। বলতে বলতে নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। কেউ আর মেয়েটাকে জোর করলো না। ওরা নিজেদের মতন আবার হাত চালালো। কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ল সায়ন চৌধুরীর। স্থির টলমলে চোখ মুখ দেখে এর আগেও একবার জানতে চেয়েছে শরীর খারাপ লাগছে কিনা, কি হয়েছে ইত্যাদি। কিন্তু মেয়েটা তাকে এমনভাবে ইগনোর করলো যেন চেনেই না তাকে। সেই ঘটনা এখনো ধরে বসে আছে সে। সায়ন চৌধুরীকে এরপর আশপাশ ঘেঁচতে দেয়নি, নিজেও থেকেছে দূরে দূরে। ফোঁস করে শ্বাস টানলো সায়ন চৌধুরী। নিজের অর্থ খাওয়া প্লেট রেখে দিয়ে সেও উঠে দাঁড়ালো। রাত্রে রেখে যাওয়া খাবার প্লেটটা হাতে নিয়ে সেও রুমের দিকে রওনা হলো। সবাইকে একবার বলে গেল, তোমরা সবাই খেয়ে নাও, আমি রাতের সাথে খেয়ে নিব। ওর মেবি কিছু একটা অসুবিধা হয়েছে, আমি দেখছি। নেতা সাহেবের এরকম আচরণে মিটমিট করে হেসে উঠল সায়ন ও নয়ন। বড়রা মুগ্ধ চোখে দেখলো একজন দায়িত্বশীল পুরুষকে। এরপর তারা কেউ কিচ্ছুটি বলল না। সায়ন চৌধুরী এইরকমই। এই যে সবার মাঝ থেকে উঠে গিয়ে বইয়ের জন্য খাবার নিয়ে গেল, বলে গেল সরল কিছু উক্তি। এতে কে কি বললো, কে কি ভাবলো, এতে কিচ্ছু যায় আসে না তার। সায়ন চৌধুরী কাউকে তোয়াক্কা না করে স্বাভাবিকভাবেই নিজেও স্ত্রীর পিছু নিল। মেয়ের এই সুখ দেখে আনোয়ার সাহেবের চোখ ভরে উঠল। তার মা মরা মেয়েকে সায়ন চৌধুরী ভীষণ যত্নে রাখে, তার প্রমাণ আরও একবার নিজ চোখে পেল সে। ভিতর থেকে দরজা আটকে বসে আছে রাত্রিপ্রিয়া। খাবার হাতে নিয়ে দরজার সামনে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে আছে সায়ন চৌধুরী। বারবার দরজায় টোকা দিয়ে অনুরোধ করছে বউকে, দরজা খোলো রাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তবু ভিতর থেকে কোনো জবাব আসছে না। এতে ভয় বাড়ল সায়ন চৌধুরীর। অজানা আশঙ্কায় অস্থির হয়ে পড়ল ছেলেটা। তবুও বারবার ডাকছে, রাত, এই রাত, দরজা খোলো প্লিজ। সরি বউ।
নো রেসপন্স। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে তাড়াহুড়ো করে দরজার লক খুলল সায়ন চৌধুরী। এতক্ষণ নিজের কাছে চাবি থাকা সত্ত্বেও দরজা খোলেনি সায়ন চৌধুরী, কেননা অভিমানিনী বইয়ের অভিমান উপভোগ করতে চেয়েছে সে। উপভোগ করতে চেয়েছে সম্পর্কের দুষ্টু মিষ্টি কিছু খুনসুটি। কিন্তু যে দেখা গেল বারবার ডাকার সত্ত্বেও বউ কথা বলছে না, দরজাও খুলছে না, এতেই তত্তর করে তার ভয় বাড়ল। আর অপেক্ষা করা গেল না। তাড়াহুড়ো করে ভিতরে গিয়ে রাত্রি পিয়াকে বিছানায় শুয়ে থাকতে দেখে স্বস্তি পেল ছেলেটা। এতক্ষণে আটকে রাখা শ্বাসটা ছাড়ল অবলীলায়। ভিতরে সায়ন চৌধুরীর অস্তিত্ব অনুভব করতেই ফুঁসে উঠল রাত্রি পিয়া। সে শোয়া থেকে চট জলদি উঠে বসল। এরপর কটমট কণ্ঠে বলল, আপনি চলে যান এখান থেকে। আপনি কেন এসেছেন এখানে? আপনি একদম আমার ধারে কাছেও ঘেসবেন না। নির্লজ্জ লোক, সারাদিন অসভ্যতম করে। আপনার জন্য আমি লজ্জায় মরে যাচ্ছি। ছি, নয়ন কি ভাবছে? বইয়ের ক্রোধের তোপে মুখে পড়ে মনে মনে এক দফা নয়নকে গালি দিল সায়ন চৌধুরী। বেয়াদবটাকে ফের হাতের কাছে পেলে ধুম কেলানে দেবে সে। তার মনের খুব সব উগলি নেবে নয়নকে দিয়ে। আপাতত বইয়ের এই রাগ ভাঙানো জরুরি। মুহূর্তেই বইয়ের সম্মুখে ক্ষমতাশালী সায়ন চৌধুরী হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি। সে তৎক্ষণিক নিজের হাতের খাবার প্লেটটি টেবিলে রেখে দিল। এরপর চট জলদি বইয়ের সামনে কান ধরে নিরীহ মানুষের মতন শুধালো, সরি জান, আর জীবনে এরকম অসভ্যতা আমি করবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। রাখেন আপনি আপনার প্লিজ প্লিজ। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি আস্ত একটা অসভ্য পুরুষ। বউয়ের কাছে সব পুরুষই একটু একটু অসভ্য। আমি না হয় একটু বেশি অসভ্য। তোমারই তো বর, একটু মানিয়ে নাও না প্লিজ। আসলে হচ্ছে কি, আমি একটু এরকম অসভ্যতামে না করলে তোমাকে মা ডাক শোনাবো কি করে? সায়ন চৌধুরী বেখেয়ালিতে ভুল জায়গায় বলে ফেলল কথাটা। খেয়াল করতেই জিভ কামড়ে ধরল ছেলেটা। এর মধ্যে বইয়ের জহুরির কানে এসব ঢুকে গেল। ক্রোধে দিশাহারা হয়ে পড়ল রাত্রি পিয়া। সে বসা থেকে তড়াক করে উঠে দাঁড়িয়ে গেল। এরপর মুখে ঝংকার তুলে শুধালো, কি বললেন? সায়ন চৌধুরী আমতা আমতা করে শুধালো, মানে আসলে হয়েছে কি, আমি আসলে বুঝতে পারি নাই। বিশ্বাস করো বউ, আমি এসব বলতে চাই নাই, মুখে এসে গেছে কথাটা। আপনি তো সারাক্ষণ এইসবই ভাবেন, তাহলে আসবে না? না না, আমি এসব ভাবি না। সরি জান, আমি তখনও বুঝতে পারিনি। প্লিজ লক্ষ্মী বউ আমার, এবারের মতো মাফ করে দাও। এই যে কানে ধরেছি, তুমি বললে উঠবস করব। রাত্রিপ্রিয়া কিছু বলার আগেই কান ধরে উঠবস করতে লাগলো সায়ন চৌধুরী। সবার সামনে বলবান গুরুগম্ভীর সায়ন চৌধুরীও এই অসহায়ত্ব মুখ, তার বাচ্চা মোতার কাজকর্ম দেখে খিলখিল করে হেসে উঠল রাত্রিপ্রিয়া। হাসলো সায়ন চৌধুরীও। যাক, অবশেষে বইয়ের রাগ কমলো। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে আবারও একসাথে হেসে উঠল। কত স্নিগ্ধ শোনালো সেই হাসির স্বর। মুহূর্তেই দুটো মানব মানবীর প্রাণ খোলা হাসির আওয়াজে ভরে উঠল কক্ষ। মিনিট দুয়েক যেতেই হাসতে হাসতে মাথা ঘুরে পড়ে যেতে নিল রাত্রিপিয়া। তৎক্ষণিক তাকে ধরে ফেলল সায়ন চৌধুরী। তার এতক্ষণের হাসি মুখে দেখা গেল চিন্তার রেশ। পর মুহূর্তে বউকে বুকের সাথে জাপটে ধরে উৎকীর্ণ কণ্ঠে শুধালো, এই রাত জান, কি হলো তোমার? এভাবে হঠাৎ পড়ে গেলে কেন? শরীর খারাপ লাগছে নেতা সাহেব, মাথা ধরেছে, জ্বর এসেছে বোধ হয়। যা শুনে সায়ন চৌধুরী চট জলদি বইয়ের কপালে হাত রেখে আটকে উঠল। বলল, ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাত্রিপিয়া কিছু বলল না। সে শরীরে ভর ছেড়ে দিয়ে ক্লান্তিতে চোখ বন্ধ করে নিল। এত উৎকীর্ণতা বাড়ল সায়ন চৌধুরী। ততস্ত্র মেয়েটাকে কোলে তুলে নিয়ে শুয়ে দিল। এর মাঝে কিয়ত পরিমাণ শাসনও করলো বউকে। বিকেলে তোমাকে কতবার বারণ করেছি ভিজতে, শুনলে না তো আমার কথা। দেখো এখন জ্বর এসেছে। আমি ঠিক আছি। খানিকটা জড়ানো কণ্ঠে শুধালো রাত্রিপিয়া। যা শুনে নেতা সাহেবের ব্যাকুলতা বাড়ল। অধীরতা নিয়ে জানতে চাইল, বেশি কষ্ট হচ্ছে জান? রাত্রিপিয়া হাসল। এই মানুষটার ভালোবাসার কাছে কি আর শরীরের এতটুকু কষ্ট বড্ড ফিকে। সে মাথা নেড়ে পুনরায় বলল, না, আমি ঠিক আছি। সায়ন চৌধুরী শুনল না সেসব। এই মুহূর্তে এখানে ডক্টর পাওয়া যাবে না, তাই কাউকে কিছু না জানিয়ে নিজেই খানিকক্ষণ বইয়ের মাথায় জলপট্টি দিয়ে দিল।
এরপর অল্প একটু খাবার নিজে হাতে রাত্রিকে খাইয়ে দিল। নিজের কাছে থাকা জ্বরের ওষুধও সাথে সাথে খাইয়ে দিল। সবশেষে অসুস্থ বউকে নিজের বুকের মাঝে শুয়ে দিয়ে বলল, এভাবে শুয়ে পড়ো, ভালো লাগবে তোমার। চোখটা বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে মাথা ব্যথা সেরে গেছে। রাত্রি প্রিয়া কথা বাড়ল না, বরং প্রিয় মানুষের উষ্ণ বুকে গরম অনুভব করে তাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল। নিতা সাহেবের অসুস্থ প্রিয়তমাকে আবেশে আঁকলে নিল নিজের বুকের সাথে। হাত চালালো মেয়েটার চুলের ভাঁজে ভাঁজে। আরাম পেয়ে চোখ বুজে ফেলল মেয়েটা। সারাদিন ছোটাছুটিতে ক্লান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমালো না সায়ন চৌধুরী, জেগেই থাকলো। এর মধ্যে একবার কিছু সময় পরই জ্বর ছাড়লো রাত্রিপ্রিয়ার, যা অনুভব করেও শরীরটাও একবার মুছে দিয়ে আবারও নিজের বুকের সাথে জড়িয়ে নিল। বইয়ের সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলো বার কয়েক। অসুস্থ বইয়ের কপালে ঠোঁটের পরশ দিয়ে মৃদু স্বরে বলল, তোমার সকল দুঃখ সকল কষ্ট আমার হোক, তোমার ভাগ্যে কেবল সুখটাই থাকুক। সকাল 9টা, ঘুমাচ্ছিল রাত্রিপ্রিয়া। হঠাৎ করে রুমের ভিতর থেকে আসা খুটখুটে এক ধরনের চাপা শব্দে তার ঘুম ভাঙে। ঘুমন্ত মস্তিষ্ক সচল হতেই দরদরিয়ে উঠে বসে রাত্রি। শব্দ অনুসরণ করতে রুমের চারপাশে একবার তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়, কেননা তাদের রুমটা পুরোটাই দখল করে নিয়েছে চৌধুরী পরিবার। এখানে উপস্থিত রয়েছে বড় ছোট সকলে। সাত সকালে সবাইকে একসঙ্গে এভাবে জটলা বাঁধতে দেখে খানিকটা বিচলিত হয়ে পড়ে রাত্রিপ্রিয়া। মেয়েটা তৎক্ষণাৎ বিস্মিত কণ্ঠে শুধায়, কি ব্যাপার, সকাল সকাল তোমরা সবাই এইখানে, কি হয়েছে? মেয়েকে বিচলিত হয়ে দেখে এগিয়ে আসে আনোয়ার সাহেব। বাবা মেয়ের পাশে বেডের কর্নারে বসতে বসতে মোলায়েম কণ্ঠে শুধালো, আম্মা, এখন সকাল নয়, অলরেডি 9টা বেজে গেছে। তোর না কি জ্বর এসেছে? আমার তোকে দেখতে এসেছি। রাত্রিপ্রিয়া অদ্ভুত চোখে তাকালো বাবার মুখ পানে। পরক্ষণে কিছু একটা ভেবে হেসে ফেলল সে। পরপর হেসে হেসে বলল, এভাবে দলবল নিয়ে কেউ ঘুমন্ত মানুষের অসুখ দেখতে আসে বাবা? তোমরাও না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তন্মধ্যে বিছানার বিপরীত পাশ থেকে তানিয়া চৌধুরী বলল, ভয় পাবে কেন? আমরাই তো। স্যার, ডক্টর এনে সকাল সকাল বসিয়ে দেখছে। কি হারামে ছেলে, তুই রাত থেকে অসুস্থ, এটা আমাদের একটিবারও জানল না। রিসেপশনে সাত সকালে ডক্টর দেখে আমি তো অবাক। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি চাই? উনি বলল শানাম স্যার আমাকে এখানে আসতে বলেছেন। আমি তৎক্ষণিক সায়নকে কল দিই, জিজ্ঞেস করলাম তুই ডক্টরকে আসতে বলেছিস? তারপর কাণ্ডজ্ঞানহীন ছেলেটা বলল, হ্যাঁ, ওনাকে বসতে বলো মা। কেন বসতে বলবো? এখানে ওনার কাজ কি? রাত খানিকটা অসুস্থ, রাতে একবার জ্বর এসেছিল। তানিয়া চৌধুরীর কথার মধ্যে রাত্রিপ্রিয়া ফিক করে হেসে ফেলল। এরপর আগ্রহ নিয়ে বলে উঠল, এরপর তুমি কি করলে মামুনি? দলবল সব খবর দিয়ে আমায় দেখতে আসছো? ঠিক ধরেছিস। আম্মু এখন এক চিৎকার দিয়ে উঠল। আমরা তো সবাই ভয়ে পেয়ে গিয়েছিলাম। এখানে এসে দেখি তুই ঘুমাচ্ছিস। বলল পায়েল। মেয়েকে ছোটখাটো এক ধমক দিল তানিয়া চৌধুরী। পায়েল দমে গেল। তানিয়া চৌধুরী পুনরায় আবার শুরু করলো, তারপর কি হয়েছে শোন রাত। তারই কথা অসম্পূর্ণ রইল। মাঝপথে তাকে এবার থামিয়ে দিল সালাম চৌধুরী। বিরক্ত হয়ে বলল, তোমার বক্তব্যটা আপাতত বন্ধ করো। তনু মেয়েটা অসুস্থ, কথা একবার শুরু করলে এই মহিলার থামাথামির নাম নেই। স্বামীর কথায় বিশেষ পাত্তা দিল না তানিয়া চৌধুরী। পাল্টা বলল, তুমিও আপাতত চুপ করো। এই বাসাল মহিলার সঙ্গে কথা বলার মানেই হয় না। সালাম চৌধুরী বিরক্ত মুখে বসে পড়ল রুমের কর্নারে রাখা সিঙ্গেল সোফাটায়। তানিয়া চৌধুরী আপাতত সেই প্রসঙ্গ এড়িয়ে গেল। রাত্রিকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে ডাকল। আজ আর তার কথার মাঝে তুমি তুমি সম্বোধন নেই, নেই কোনো জড়তা। মা যেমন মেয়েকে ডাকে, তুমিও আপাতত চুপ করো। দেখি এদিকাই জ্বরটা কেমন দেখবো। মা হারা রাত্রির কাছে এসব শুনতে খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে স্বয়ং তার মা তাকে আহ্লাদ করে কাছে ডাকছে। মেয়েটা কোনো বিলম্বনা না করেই চটজলদি এগিয়ে গেল। নিজে নিজেই মাথাটা এগিয়ে দিয়ে জানতে চাইল, দেখো তো মামুনি, আমার জ্বর কি এখনো আছে?
তানিয়া চৌধুরীর কপালে, গালে, গলায় হাত ছুঁয়ে ছুঁয়ে খানিকক্ষণ নিজের মতন করে পরীক্ষা নিরীক্ষা করে বলল, না, জ্বরটা তো এখন নেই। ছোট, তুই একবার দেখ দেখি ও জ্বরটা ছেড়েছে না। আপা, জ্বরটা তো বোঝা যাচ্ছে না। পরবর্তী উনি রাত্রিপ্রিয়াকে জিজ্ঞাসা করলো, ভালো, তবে মাথাটা বেশ ভার ভার লাগছে। আচ্ছা তাহলে চলো আমরা সবাই আজকেই ঢাকা ফিরে যাই, এখানে আর থাকতে হবে না। অপরাধীর মতন মুখ করে জানালো পরশ। হঠাৎ মেয়েটার এহেন কথা শুনে রাত্রিপ্রিয়া অবাক হয়ে জানতে চাইল, ও মা, আজই ঢাকায় ফিরে যাব কেন? এখানে এসে তুই অসুস্থ হয়ে গেলি, এখনো অসুস্থ, এরপর আর এখানে থাকার মানে হয় না। আমার জন্যই তো আসা, ট্রাস্ট মি, আমি নিজেকে সামলাতে নিয়েছি রাত, এরপর আর কোনো পাগলামি করব না। তাই ফালতু এখানে বসে সময় নষ্ট করার কি দরকার? তুই অসুস্থ অবস্থাও খামাকা আমার জন্য কষ্ট করবি কেন? চল আজই ফিরে যাই। পরশের মায়া মায়া সরল উক্তি শুনে রাত্রিপ্রিয়া মাছি তাড়ানোর মতন ভঙ্গি করে বলল, ধুর, তোকে গিয়ে বললো আমি অসুস্থ? আমি একদম সুস্থ। তুইও ছুঁয়ে দেখ, জ্বর টর কিচ্ছু নেই, সামান্য মাথাটা ভার ভার, ওটা তেমন কিছু না, এক মগ কফি খেলে সেরে যাবে। তবুও আবার তবুওটা কি? চুপ কর তো পরশ, একদম মুরব্বীদের মতো কথা বলবি না। সব সময় কি আর আমাদের এরকম সবাই মিলে কোথাও বেড়ানোর সুযোগ হয় বল? আবার কবে না কবে এই সুযোগ আসে কে জানে। এবার আসছি যখন আমাদের প্ল্যান মতোই সবকিছু শেষ করব, তবেই যাব, বুঝলি? পরশের কথা পারল না, মৃদু কণ্ঠে শুধালো, হ্যাঁ বুঝেছি। ওদের কথার মাঝে রুমে উপস্থিত হয় সায়ন চৌধুরী। এতক্ষণ সে বাইরেই ছিল, ডক্টরের সঙ্গে দেখা করে এসেছে। রাত্রিকে বসে বসে সবার সঙ্গে গল্প করতে দেখে গম্ভীর কণ্ঠে শুধালো, রাত ফ্রেশ হয়ে এসো, ডক্টর সাহেব তোমার জন্য অপেক্ষা করছেন। ডক্টরকে চলে যেতে বলুন, আমার জ্বর সেরে গেছে তো। রাত্রিপ্রিয়ার হিয়ালি প্রত্যুত্তর শুনে সায়ন চৌধুরীর মেজাজ বিগড়ে গেল। কেয়ারলেস মেয়ে একটা, জ্বর সেরে গেছে মানে কি? মেয়েটা কি জানিয়ে গতকাল মধ্যরাতেও জ্বরে তার গা পুড়ে গেছে? হুঁশ ছিল না, আবল তাবল বকছে, কি পরিমাণ জ্বালিয়েছে তাকে। চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল সায়ন চৌধুরী। রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেনি ছেলেটা। আর মেয়েটা উঠেই দিব্যি গল্পগুজবের আসর বসিয়েছে, নিজের প্রতি কোনো কেয়ার নেই। সায়ন চৌধুরী এবার খানিকটা থমকে উঠল, বলল, একদম চুপ, যা বলছিস সেটাই করো, দ্রুত এসো। এর মধ্যে পাশ থেকে তানিয়া চৌধুরী পুত্রবধূর সাফাই গিয়ে ছেলেকে উদ্দেশ্য করে কঠোর কণ্ঠে শুধালো, আহা সায়ান, এইভাবে ধমকাচ্ছিস কেন মেয়েটাকে? আস্তে করে বললেই তো হয়। একদম পাপের মতো স্বভাব হয়েছে, ধমকা ছাড়া কথাই বলা যায় না। নিজের কথা শেষ করে সায়ন চৌধুরী আর এখানে এক মুহূর্তও দাঁড়ালো না। মায়ের কথা শুনল কি না বোঝা গেল না। ছেলেটা পুরোপুরি সবাইকে অগ্রাহ্য করে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিপ্রিয়া বিস্ময় নয়নে সেদিকে তাকিয়ে রইল। এইমাত্র লোকটা তাকে ধমক দিল না, এটা যেন কিছুতেই হজম হচ্ছে না তার। এদিকে সালাম চৌধুরী নিজ অর্ধাঙ্গিনীর মুখে এহেন কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। লোকটা ভাবতে লাগলো, এই মহিলাকে উনি আবার কবে থমকে থমকে কথা বলেছিল। না, কিছু তো মনে পড়ছে না তার। অথচ এই মহিলা সবার মধ্যে বসে তাকে একতরফা দোষারোপ করে গেল। উনি হতাশ হলো, তবে কিচ্ছুটি বলল না। নিজেও ছেলের পিছন পিছন বেরিয়ে গেল। বিনা বাক্যে রুম ছাড়লো নয়ন ও সাইমন। খামোকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাদের ড্রামা দেখার মানে হয় না। রাত্রিপ্রিয়া গোল হয়ে এখনো বিছানায় বসে আছে। তৎক্ষণিক মেয়েকে তাড়া দিয়ে আনোয়ার সাহেব বলল, জামা ফ্রেশ হয়ে আয়। ওনার সাথে তাল মিলিয়ে রাহান চৌধুরী বলল, হ্যাঁ যা মা, তুই গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আয়, আমরাও এখন যাই। ওরা কেউ আর কথা বাড়ালো না। সবাই একে একে রুম থেকে বের হয়ে গেল। রাত্রিপ্রিয়া এতক্ষণে নেতা সাহেবের নীরব যত্নটুকু বুঝতে পেরে আনমনে খিলখিল করে হেসে ফেলল। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। নিজেকে এবার ভীষণ হালকা লাগছে। আজ বেলা অবধি আরামসে ভালো একটা ঘুমও হয়েছে। নেতা সাহেব তাকে আজ মোটেও বিরক্ত করেননি, একবারও ডাকেননি, বরং ঘুমানোর সুযোগ করে দিয়েছেন।
সব কিছু মিলিয়ে ঝরঝরে সুখোদয় অন্তকরণ নিয়ে পা টিপে টিপে ওয়াশরুমে চলে গেল মেয়েটা। আজ তার সব কিছু কেন জানি খুব ভালো লাগছে, মজা লাগছে। দুপুর 12টা। সোনাদিয়া দ্বীপের চারপাশে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ উপভোগ করছে পায়েল। এই দ্বীপটা বেশ শান্ত, চোখ ধাঁধানো সব প্রাকৃতিক সৌন্দর্য। পায়েল মুগ্ধ চোখে দেখছে সব, মাঝে মধ্যে মুঠোফোন ছবি তুলছে। এর মধ্যে সাইমন ভাই উপস্থিত হয় সেখানে, কল্পপ্রেয়সীর কাছাকাছি এসে ওর মুখ পানে একবার তাকিয়ে আলগোছে নয়ন জুড়ায়। পায়েল মেয়েটা সেটুকু বুঝি টের পেল, ভ্রু উঁচিয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, অমন করে কি দেখছেন স্যামন ভাই? সাইমন সেইভাবেই চোখের দৃষ্টি স্থির করে জবাব দিল। তোকে? এতে খানিকটা লজ্জা পেল পায়েল। দ্বিধাগ্রস্ত কণ্ঠে আমতা আমতা করে বলল, আমাকে এভাবে ধ্যান দিয়ে দেখার মতো কি আছে স্যামন ভাই? অনেক কিছু আছে। কি আছে? সাইমন সেসব কথার প্রত্যুত্তর করল না, পুরোপুরি ভিন্ন প্রসঙ্গ টেনে বলল, মার্কেটে যাবি পায়রা? এখানে হস্তশিল্পে তৈরি দারুণ জিনিসপত্র পাওয়া যায়। সাইমন ভাই ওর কথার জবাব দিল না, পুরোপুরি ভিন্ন একটা প্রসঙ্গ টেনে আনলো। এতে মন খারাপ হয়ে গেল পায়েল মেয়েটার। সে মুখ ভার করে জবাব দিল, আমি কোথাও যাব না। সাইমন চৌধুরী প্রত্যুত্তর করল না, ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভাবলিসীনভাবে বিপরীত পথে হাঁটতে শুরু করলো, যেন পায়েল না গেলে তার কিছুই যায় আসে না। এতে শয্যাময়ী মেয়েটার মুখখানার আরও ভারী আস্তরণ পড়ল। সে ভেবেছিল সাইমন ভাই তাকে জোর করবে, যাওয়ার জন্য সাদাসাদি করবে। উনি আর একবার বললেই তো পায়েল চলতো তার সঙ্গে। কিন্তু কি লোকটা তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেল? অজানা এক অভিমানে মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। তার হুট করে লজ্জা ভুলে বলতে ইচ্ছা করছে, স্যামন ভাই, আমিও আপনার সঙ্গে যাব। আপনি যেখানে ইচ্ছে আমাকে নিয়ে চলুন, আমি কেবল আপনার সঙ্গে যাই। খুব বলতে চাওয়া কথাগুলো আর বলা হলো না। পুনরায় এক ঢোক কথা গিলে ফেলল মেয়েটা। একবার নিষিদ্ধ করার পর যেচে পড়ে কি আর এসব বলা যায়? এতটা নির্লজ্জ বেহায়া পায়েল হবে কি করে? পায়েল এবার নিজের উপর খানিক বিরক্ত হলো। আজ কবি কী সব ভাবছে সে? ছিছি, এসব কি কথা? পায়েল নিজের মনকেই শাসালো কতক্ষণ। এরপর ভারী চোখে আকাশের দিকে তাকালো। মনটা যেন আজকাল তার নিয়ন্ত্রণের বাইরে। যে মেঘ সে নিমিষের মধ্যেই কাটাতে চায়, সেই মেঘই বারবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। এসব কি হচ্ছে? মেয়েটার ভাবনা চিন্তার মাঝেই ঝড়ের গতিতে একখানা বাইক এসে থামলো তার পাশে। পায়েল তাকালো সেই দিকে। মেয়েটা কিছু বোঝার আগেই বাইকের মালিক গম্ভীর কণ্ঠে শুধালো, ওঠ। কালো হেলমেট পরা সুদর্শন এই যুবককে চিনতে মোটেও অসুবিধা হলো না পায়েলের। সাইমন ভাই তাকে বাইকে উঠতে বলছে। এতেই মন ভালো হয়ে গেল মেয়েটার। পায়েল সুসুর করে উঠে বসলো। সাইমন হাসলো, মনে মনে বলল, মচকাবে তবু ভাঙবে না, বিচ্ছু একটা। রাস্তায় দ্রুত গতিতে বাইক চলছে। পায়েল অনুভব করলো সাইমন ভাইয়ের হাত শক্তভাবে বাইকে ধরে আছে এবং হেলমেট পরা মাথাটা অবিচল। বাতাসে হাওয়ার সাথে একসাথে তার মন উড়ে যাচ্ছে। পায়েল একটু ভয় পেল সাইমন ভাইয়ের সঙ্গ পেয়ে তার বুকটা গর্বিত হয়ে ফুলে ফেপে উঠেছে। কোথায় যাচ্ছি আমরা? পায়েল সাইমন ভাইকে জিজ্ঞাসা করলো, কিন্তু সাইমন ভাই কোনো জবাব দিলেন না। তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই, যেন তিনি নিজেই নীরবতার গভীরে ডুবে আছেন। একসময় এই নীরবতা ডিঙিয়ে সাইমন ভাই বলল, কাঁধে হাত রাখ, রাস্তাটা ভীষণ খারাপ, পরে যাবি। পায়েল সঙ্গে সঙ্গে কোনো সংকোচ ছাড়াই তার কাঁধ জড়িয়ে ধরল। আবারও বাইক চলছে। ওদের দুজনের মাঝে নীরবতা। বাইক চলতে চলতে পায়েল আশেপাশে দৃশ্যগুলি দেখতে লাগলো। বনভূমি আর পাহাড়ি পথের মাঝ দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল এই পথের সৌন্দর্য তাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছে। অবশেষে সাইমন ভাই বাইক থামালো একটি ছোট্ট জায়গায়। সেখানে কিছু ছোট্ট দোকানপাট আর সবুজ গাছপালা আছে। তিনি নেমে এসে পায়েলের দিকে তাকালেন, বললেন, এখানে আসার কোনো বিশেষ কারণ ছিল? পায়েল বুঝতে পারল এটাই সেই বাজার যা সাইমন ভাইয়ের কথাই উল্লেখ ছিল।
সাইমন ভাইয়ের আচরণে এক ধরনের রহস্যময়তা ছিল। পায়েল আগ্রহ নিয়ে সাইমন ভাইয়ের দিকে তাকালো, অপেক্ষা করে কি হতে চলেছে তা জানার জন্য। আজ এই মুহূর্তে সাইমন ভাইকে তার কাছে বেশ রহস্যময়ী লাগছে। এর মধ্যে সাইমন ভাই পায়েলকে বাজারে প্রবেশ করতে ইঙ্গিত করলেন। পায়েল বাইকের ধুলো পরিষ্কার করে মাটিতে পা রাখলো এবং চারপাশে তাকালো। এখানে বেশ কিছু দোকান এবং স্টল সাজানো ছিল, যেখানে হাতে বানানো জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মাটির কাজ, কাঠের খেলনা, পুঁথি ও শামুকের গয়না এবং নানা রকমের ঝালমুড়ি আর মিষ্টির স্টল। তুই এখানে আসতে চাইছিলি, তাই না? সাইমন ভাই পায়েলের দিকে তাকিয়ে আবারও বললেন। পায়েল কিছুটা অবাক হয়ে গড়গড়িয়ে উত্তর দিল। আপনাকে ধন্যবাদ সাইমন ভাই। সাইমন ভাই হাসলেন, মনে মনে বললেন, এটা তো আমার দায়িত্ব মহারানী, তুমি চাইবে আর আমি আনবো না? মুখে বলল, তুই কি জানিস এখানকার হস্তশিল্পের মধ্যে অনেক কিছুই বিশেষ, আর তুই যদি এই জিনিসগুলো দেখিস তাহলে হয়তো তোর অনেক কিছুই ভালো লাগবে। তাই নাকি? চলুন দেখি তো। পায়েল আগ্রহ নিয়ে একটি স্টলে গিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ দেখতে শুরু করলো। তার চোখে একে একে সব কিছু নিয়ে উচ্ছ্বাস ছিল। সাইমন ভাই মাঝে মাঝে পায়েলের কাছে এসে তাকে বিশেষ কিছু জিনিস দেখিয়ে দিচ্ছিলেন, আর পায়েল কৌতূহল সহকারে সেগুলি পরীক্ষা করছিল। এমন সময় পায়েলের চোখে একটি বিশেষ ধরনের মাটির পুতুল পড়ল। তার নকশা অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্ম। পায়েল পুতুলটিতে হাত দিয়ে বলল, এটা খুব সুন্দর, কি এক আশ্চর্য শিল্প। সাইমন পুতুলটিতে হাত বুলিয়ে বললেন, এটি বিশেষ করে এক শিল্পীর হাতে তৈরি, তারা আসলে মানুষের অনুভূতি তুলে ধরেন তাদের কাজে। পায়েল আবারও ঘুরে ঘুরে দেখতে লাগলো সব। অনেক কিছু কেনাকাটা করলো। এর মধ্যে তার চোখ আটকে যায় সাদা শামুকের তৈরি কিছু চুড়ির উপর। পায়েল চুড়িগুলো ধরে ক্রমাগত নাড়াচাড়া করছে। তা দেখে সাইমন হুট করে তার হাত থেকে চুড়িগুলো কেড়ে নিল। নিজে হাতে একটা একটা করে সবগুলো চুড়ি পরিয়ে দিল পায়েলের হাতে। সবশেষে বলল, সুন্দর লাগছে, তোকে বেশ মানিয়েছে। পায়েল মৃদু হাসল। ওর কাছে স্বপ্নের মতন লাগছে সব। তার মনে হলো এই বাজারের সৌন্দর্য আর সাইমন ভাইয়ের সঙ্গে কাটানোর সময় তার কাছে একেবারে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। তার চোখের কোণায় সামান্য জল জমেছে, কিন্তু আনন্দের কারণে সেই জল শুকিয়ে গিয়েছে। সাইমন ভাই পরপর মৃদু হাসি দিয়ে বললেন, পায়রা, আমি আশা করেছি তুই আজকের দিনটি খুব উপভোগ করেছিস। পায়েল সাইমন ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, অবশ্যই, আজকের দিনটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। পুনরায় আপনাকে ধন্যবাদ সাইমন ভাই। এখানে ঘুরোঘুরি শেষ করে সাইমন ভাই আবার বাইকে উঠল। পায়েলও তার পাশে বসলো। বাইক চলতে লাগলো এবং তাদের সামনে পেঁচিয়ে চললো আরও এক নতুন যাত্রা, এক নতুন সূর্যোদয়ের মতন। বাইক চলতে চলতে পায়েল অনুভব করলো এই দিনটি তার জীবনে একটি বিশেষ ঘটনা হিসাবে স্মরণীয় হয়ে উঠেছে। সাইমন ভাইয়ের সাথে কাটানোর সময়, বাজারের সৌন্দর্য এবং হস্তশিল্পের অন্যান্য রুচি, এই সব কিছু মিলিয়ে তার মনে এক নতুন অনুভূতির বন্যায় ভেসে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। সাইমন ভাই বাইক থামালেন একটি পাহাড়ের চূড়ায়, যেখানে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। পায়েল চোখ মেলে দেখতে পেল সূর্য ধীরে ধীরে আকাশের কোল ঘেঁষে হিমেল আলো বিক্ষিপ্ত করছে। পায়েল মুগ্ধ হয়ে দৃশ্যটি উপভোগ করছিল। এখানে আসার কারণ কি? পায়েল অবশেষে সাইমন ভাইকে জিজ্ঞাসা করলো। সাইমন ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, প্রকৃতির এই সৌন্দর্য তোর সঙ্গে ভাগাভাগি করার জন্য মাঝে মাঝে আমাদের জীবনের দুশ্চিন্তা আর অস্থিরতা ভুলে এই ধরনের শান্তি ও সৌন্দর্য উপভোগ করতে পারি। পায়েল সাইমন ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনল এবং মনে মনে ভাবল, সত্যি জীবনটা কখনো কখনো এতটা সুন্দর হতে পারে। তাদের এই শান্ত এবং সুন্দর মুহূর্তটি এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে তার জন্য। সাইমন ভাই এর মধ্যে পায়েলকে তার শখের বইগুলো থেকে কিছু টিপস ও পরামর্শ দিলেন, আর পায়েল সেই সমস্ত পরামর্শ মন দিয়ে শুনল। সূর্য আস্তে আস্তে অস্তমিত হতে শুরু করলো এবং আকাশের রং পাল্টে যাওয়া দেখছিল দুজনে।
পরিশেষে সাইমন ভাই লোকাল একটি টঙের চায়ের দোকান থেকে পায়েলকে কিছু মিষ্টি আর চা পরিবেশন করলেন, যা তাদের এই সুন্দর দিনকে আরও সুস্বাদু করে তুলল। সাইমন ভাইয়ের মুখে আজ সারাদিনে একটি সন্তুষ্টির হাসি ছিল এবং পায়েলের চোখে ছিল কৃতজ্ঞতার আলোক। অবশেষে তারা পুনরায় বাইকে উঠল এবং শহরের দিকে ফিরে চলল। বাইক চালাতে চালাতে একসময় সাইমন ভাই গুনগুন করে গেয়ে উঠল, বুকের মাঝে প্রেমের নদী চলতে চলতে চলে না, দেখলে তোরে এই পরাণে কিছুই ভালো লাগে না, কাছে পেলে রাখবো তোরে মিষ্টি মাখা আদরে, বাসবো ভালো সকাল বিকাল, রাখবো চোখের নজরে। পায়েল জানালো আজকের দিনটি শুধু একটা নতুন অভিজ্ঞতা নয়, বরং একটি নতুন সম্পর্কের সূচনা। সাইমন ভাইয়ের সাথে কাটানো এই সময়টি তার জন্য বিশেষ গুরুত্ব বহন করবে এবং তা চিরকাল মনে থাকবে। ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। রাতের প্রথম অংশ। সমুদ্র পাড়ে নরম বালির ওপর আজও আড্ডার আসর জমিয়েছে চৌধুরী পরিবার। সবাই এখানে থাকলেও রাত্রি পিয়া নেই। সারাদিন সবার সঙ্গে সঙ্গেই ছিল। এখন মেয়েটা হোটেলে একা একা শুয়ে আছে। তার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। একটু বিশ্রামের জন্য এসেছে এখানে। একাকী রুমে চোখ বন্ধ করে শুয়ে আছে রাত্রিপ্রিয়া। এমন সময় একটি শক্তপোক্ত শীতল হাত ছুঁয়ে দিল তার কপাল। রাত্রিপ্রিয়ার কাছে এই স্পর্শ ভীষণ পরিচিত, বহু পরিচিত। তাই সে চোখ বন্ধ অবস্থাতেই ক্ষীণকণ্ঠে ডাকল, নেতা সাহেব, হুম। ওখান থেকে চলে এলেন যে? সায়ন চৌধুরী অল্প স্বল্প হাসল, কিন্তু জবাব দিল না। তৎক্ষণিক স্ত্রীর পাশে পা তুলে বসলেন। বার কয়েক হাত দিয়ে রাত্রিপ্রিয়ার জ্বরটা চেক করলেন। যদিও ওর শরীরে জ্বর নেই, খানিকটা সময় নিয়ে নিজে কর্ম শেষ করে শুধালো, তোমার শরীর কি বেশি খারাপ লাগছে বউ? ডক্টর ডাকবো? ধুর, কতবার বলবো আমি ঠিক আছি? আপনি বেশি বেশি চিন্তা করছেন। বলতে বলতে উঠে বসতে চাইল রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। রাত্রিপ্রিয়া তবু উঠে বসলো। টলমলো চোখে তাকালো স্বামীর মুখ পানে। বোঝার চেষ্টা করলো লোকটাকে। এতক্ষণ সায়ন চৌধুরী সমুদ্র পাড়ে সবার মাঝেই ছিলেন, কিন্তু মন পড়েছিল এই অসুস্থ বউয়ের কাছে। বলতে গেলে নয়ন তাকে এতক্ষণ আটকে রাখছিল। এক পর্যায়ে বন্ধুর অস্থিরতা দেখে নয়ন নিজেই পাঠিয়ে দিয়েছে। ছাড়া পেয়ার এক মুহূর্তও দেরি করেনি সায়ন চৌধুরী। হন্তদন্ত পায়ে ছুটে আসে এখানে। এর মধ্যে অধৈর্য হয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তার কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে পুনরায় জিজ্ঞাসা করল, আমি কিছু জিজ্ঞেস করছি। নেতা সাহেবের বরাবরের মতন সহজ স্বীকারোক্তি। তোমাকে ছাড়া একা একা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ওরা তো সবাই ওখানে, তবু আপনি একা? তুমি ছাড়া আমি চাঁদের হাতেও সম্পূর্ণ একা। ধুর পাগল, আপনি যান, সবার মাঝে গিয়ে একটু সময় কাটান, আপনার ভালো লাগবে। আপনি যে আমাকে নিয়ে টেনশন করছিলেন সেটা আমি জানি, কিন্তু এই যে দেখুন, আমি একদম সুস্থ আছি। সামান্য একটু টায়ার্ড লাগছে আমার, আমি একটু বিশ্রাম নিই, আপনি যান। তার আর দরকার নেই। তুমি যেখানে আমিও সেখানে। একটু দূরে গেলেই তোমাকে ভীষণ মনে পড়ে। সবকিছু ফাঁকা ফাঁকা, শূন্য শূন্য লাগে। কি যে বিদঘুটে এক অসুখ পেয়ে বসে আমায়, ও তুমি বুঝবে না। নেতা সাহেবের এহেন কথায় খিলখিল করে হেসে উঠল রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী গোমরা মুখে শুধালো, তুমি হাসছো? হাসছি। হাসার মতো কি কিছু ঘটেছে? ঘটেছে। রাত্রির এহেন জবাবে সায়ন চৌধুরী থেমে গেল। ভ্রু উঁচিয়ে তাকালো বইয়ের মুখ পানে। ওর ভিতরে কি চলছে বিচক্ষণ চোখে তা বোঝার চেষ্টা চালালো। এর মধ্যে রাত্রিপ্রিয়া পিছন থেকে দু হাতে তার গলা জড়িয়ে ধরল। এরপর ফিসফিস করে আদরে কণ্ঠে শুধালো কিছু বাক্য। নেতা সাহেব, আমায় ভাবছেন? ভাবছি। ওর দিকে ঠাই তাকিয়ে জবাব দিল সায়ন চৌধুরী। রাত্রিপ্রিয়া হাসল। তার হাসির ভিতরে এক ধরনের তৃপ্তি। পরপর ঠোঁটের হাসি বজায় রেখেই আগের মতোই শুধালো, ভাবুন, আমি চাই আপনার ভাবনাগুলো আমাতেই বিরাজমান থাক। আমি চাই আপনার আরো বেশি একলা লাগুক, আরো বেশি মনে পড়ুক আমার কথা। আমি চাই না আপনি আমায় ভুলে যান। আমাকে ছাড়া দৌড়ে গেলেই যেন আপনার আমাকে জাপটে ধরার শূন্যতা হয়, যেন হু হু করে ওঠে হৃদয়, সমস্ত খাঁচায় ধরে বিষণ্ণতায়। সায়ন চৌধুরী চট করে ঘুরে বসলো বইয়ের মুখোমুখি। আবেশে হাতে মুখে ধরল রাত্রিপ্রিয়ার কোমর।
এরপর গম্ভীর কণ্ঠে বলল, আয় মেয়ে, তুমি আমাকে পাগল বানাতে চাও? চাই। এসবের কি দরকার বউ? যে মানুষটা এমনিতেই পুরোপুরি তোমাতে আসক্ত, যার ধ্যান জ্ঞান জুড়ে পুরোপুরি তুমিময়, তাকে কেন বেহায়া পাগল বানানোর অহেতুক চিন্তা করছো? আমি তো বহু আগে থেকেই তুমিময় পাগল। বলে সায়ন চৌধুরী মুখোমুখি বসে রাত্রিপ্রিয়ার হাতের তালুতে স্নেহপূর্ণ একটি চুম্বন করলো। রাত্রিপ্রিয়া চটজলদি সায়ন চৌধুরীর দিকে তাকালো। তার চোখে এক ধরনের মায়াবী আলো, চোখ দুটো কিঞ্চিত ছলছল করছে। সায়ন চৌধুরী গভীর ভালোবাসার কাছে মেয়েটা নিজেকে সামলাতে পারছে না। সে এলোমেলো কণ্ঠে বলে উঠল, আপনি জানেন, আপনি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। এই যে আপনি আমার পাশে আছেন, তা আমাকে সর্বদা সাহস দেয়। আপনি ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। নেতা সাহেব, ভালোবাসি। বইয়ের কণ্ঠে গভীর অনুভূতি দেখে সামান্য হাসল সায়ন চৌধুরী। বইয়ের ধরে রাখা হাতটা কোমলভাবে মুছতে লাগলো। এরপর গাঢ় কণ্ঠে জানান দিল, তোমার অসুখ বা ক্লান্তি যতই হোক, আমি তোমার পাশে থাকবো জান। তোমার সুস্থতা আমার সবচেয়ে বড় কামনা। ভালোবাসা, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমার মিষ্টি বউকে। রাত্রিপ্রিয়া সায়ন চৌধুরীর দিকে তাকিয়ে তার চোখে এক ধরনের শান্তি খুঁজে পেল। বুঝতে পারল যে তার পাশে থাকা সায়ন চৌধুরী তার জীবনকে সত্যিই সুন্দর করে তুলেছে। দুজনের মধ্যে চিরকাল সম্পর্কের এই গভীরতা, এই ভালোবাসা তাদের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। এভাবেই কেটে গেল কিছু সময়। এর মধ্যে ওদের দরজায় টোকা পড়ল। সায়ন চৌধুরী জানতে চাইল, কে? দরজার ওপাশে দাঁড়িয়ে তানিয়া চৌধুরী জবাব দিল, আমি। ও মা, এসো ভেতরে এসো, দরজা খোলাই আছে। ছেলের কথাগুলো শুনে ভিতরে প্রবেশ করলো তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। এর মধ্যে তানিয়া চৌধুরী রাত্রিপ্রিয়ার দিকে এগোতে এগোতে বিচলিত হয়ে বলল, তোদের কি খবর বলতো? তোরা যে ওইখান থেকে এলি আর তো গেলি না। রাত, তোমার শরীরে কি বেশি ক্লান্ত লাগছে? একটু। ক্ষীণকণ্ঠে জবাব দিল রাত্রিপ্রিয়া। যা শুনে রোকসানা চৌধুরী বলল, বলো কি, আবার জ্বর এলো না তো? না, জ্বর নেই। এরপরে ওরা দুই যা মিলে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো। মা চাচিকে কথা বলার সুযোগ দিয়ে সায়ন চৌধুরী রুম থেকে বের হয়ে গেলেন। যা দেখে তানিয়া চৌধুরী ছেলেকে জিজ্ঞাসা করলো, ওই সায়ন চৌধুরীকে তার মা মাঝে মাঝে আদর করে সায়ু ডাকে। তুই আবার কোথায় যাচ্ছিস? কোথাও না মা, একটু সামনে যাচ্ছি। রাত, ভালো হয়েছে। তোরা খাবি না? খাবো, খাবার রেডি করো। খাবার আসছে না? হ্যাঁ, আসছে। সায়ন চৌধুরী আর কথা বাড়ালো না, বাইরে চলে গেলেন। তানিয়া চৌধুরী এবার রাত্রিকে জিজ্ঞাসা করলো, রাত, তুই কি খাবি? কি খেতে ইচ্ছা করছে? আমার তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না মামনি। তোমরা যা খাবে আমিও তাই খাবো। আচ্ছা, তুই ডাইনিং রুমে যা, নাকি তোর খাবারটা রুমে পাঠাবো? রুমে দেয়া লাগবে না, আমি যেতে পারবো। বলতে বলতে উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। তাকে দুপাশ দিয়ে চট জলদি ধরলো দুই যা, বলল, সাবধানে চল। যেন রাত্রিপ্রিয়া ভীষণ অসুস্থ, হাঁটতে চলতে পারে না। কিন্তু রাত ততটাও অসুস্থ না, মেয়েটা দিব্যি যেতে পারত। দুই মামনির কাণ্ড যত্ন দেখে হঠাৎ করে চোখ ভিজে উঠল রাত্রিপ্রিয়ার। এতটা যত্ন ভালোবাসা কি তার জন্য প্রাপ্য? আদৌ কি সে এত কিছুর যোগ্য? এত ভালোবাসা কি তার কপালে সইবে? অজানা এক ভয় আশঙ্কায় জড়ো হয়ে গেল মেয়েটা। এবার শব্দ করেই কেঁদে উঠল রাত্রিপ্রিয়া। হঠাৎ মেয়েটাকে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ল তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। ওরা একসঙ্গে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, তুই হঠাৎ এভাবে কাঁদছিস কেন? রাত্রিপ্রিয়া আচমকা দুই মামনিকে দুই হাতে জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে শুধালো, তোমরা এত ভালো, তোমরা সবাই এত 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 কেন ভালো মামনি? মেয়েটার আচরণে ওরা দুজন স্বস্তি পেল যেন। যাক বাবা, মেয়েটা কিছু হয়নি। রোকসানা চৌধুরী এবার হাসতে হাসতে বলল, আমরা কি বেশি ভালো? রাত্রিপ্রিয়া অবশেষে মাথা ঝাঁকিয়ে নাক টেনে টেনে জানালো, ভীষণ। তোমরা সবাই এত ভালো, এত যত্নশীল। মাকে হারানোর পর তোমাদের জন্যই তো আমি এতটা শক্তি পাই। তানিয়া চৌধুরী রাত্রিপ্রিয়ার মাথায় হাত রেখে বলল, বোকামি, তুই তো আমাদের একটা অংশ।
তোর ভালো থাকা আমাদের সকলের ভালো থাকা। তুই তোরা আমাদের সন্তানের জন্য ঠিক থাকে, তাহলে আমরাও ঠিক থাকি। তোদের আনন্দেই আমাদের আনন্দে। তার সাথে একযোগ হয়ে রোকসানা চৌধুরী বলল, হ্যাঁ হ্যাঁ, আপা ঠিক বলছে, তুই তো আমাদেরই মেয়ে। দেখো বোকার মতো কেঁদে কুটে মেয়েটার চোখ দুটো কি করছে। আবেশের স্বস্তিতে এদের স্নেহ ভালোবাসার কাছে রাত্রিপিয়ার মাথা নিচু হয়ে গেল। মেয়েটা নিচু হয়ে এখনো লাগাতার নাক টানছে। তৎক্ষণাৎ তানিয়া চৌধুরী ওর মাথাটা এক হাতে উঁচু করে ধরল, অন্য হাত দিয়ে নিজের আঁচলের চোখের পানি মুছে দিতে দিতে বলল, হয়েছে হয়েছে, থাক আর কাঁদতে হবে না, চল খাবি। রাত্রিপিয়া নিজেকে সামনে নিল, হাসি হাসি মুখে সামনে পা বাড়ালো। মানসিক তৃপ্তির কাছে তার এতক্ষণের শরীরে ক্লান্তিটুকু কেটে গিয়েছে। বাইরে গিয়ে নিজেই সবাইকে খাবার খেতে ডাকলো। অবশেষে চৌধুরী পরিবার সবাই একসঙ্গে ডিনার শেষ করলো। আজ আর ডিনার শেষে তাদের গভীর রাত অবধি জমজমাট আড্ডা হলো না। খাবার শেষে টুকটাক কথা বলে বড়রা ঘুমাতে গেল, ছোটরা আর বাইরে গেল না, যে যার রুমে চলে গেল। ওদের আজকে আড্ডা এখানেই স্থগিত রইল। আরেকটি নতুন ভোর, নতুন সূর্যোদয় দেখার প্রত্যাশায় বুকে নিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। রাত 2:20। এর মাঝরাতে রাত্রিপিয়া হুট করেই ঘুমটা ভেঙে গেল। তার নেতা সাহেব ঘুমোচ্ছেন। রাত্রিপিয়া একা একা অন্ধকার রুমে অস্থির লাগছে। তার বাইরে যেতে ইচ্ছা করছে। সমুদ্র থেকে আসা ঢেউয়ের গর্জন কাছ থেকে শুনতে ইচ্ছা করছে। আজ এই মাঝরাতে তার অদ্ভুত ধরনের সব ইচ্ছা মাথায় ভর করল। সে উঠে ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে নীল রঙের একটি জর্জের শাড়ি পরল, 2 হাত ভর্তি কাছে চুড়িও পরল। এরপর হালকা একটু সাজুগুজু করলো। চুলটা আঁচড়ে হাত খোপা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা কালো টিপ। নিজেকে পরিপাটি করে তড়িঘড়ি করে ঘুমন্ত প্রিয় মানুষটাকে ডাকলো। শুনুন, এই উঠুন নেতা সাহেব। আকস্মিক মেয়েলি ডাকে সায়ন চৌধুরী ঘুম ছুটে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো সে। কিছু না বুঝে ব্যাকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে? তুমি ঠিক আছো রাত? এর মধ্যে রুমের সব কটা আলো জ্বালিয়ে দিল রাত্রিপিয়া। অন্ধকার রুমে আচমকা আলোর মাঝে নীল রঙের শাড়ি পরা মেয়েটাকে দেখে সায়ন চৌধুরীর বুকে ধাক্কা খেল। সে খানিকক্ষণ অদ্ভুত নয়নে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, ব্যাপার কি? রাত্রিপিয়া চমৎকার এক হাসি দিয়ে বলল, চলুন। কোথায়? বাইরে। এখন? হ্যাঁ হ্যাঁ, দেখুন, ওই দেখুন আকাশে মস্ত বড় একটা রূপালী চাঁদ। শুনুন না সমুদ্রের গর্জন, তীব্র গর্জন। আমাকে না খুব টানছে। তুমি অসুস্থ, এখন না গেলে হয় না জান? না না, হবে না হবে না, দেখুন শাড়ি পরেছি। অপরূপ লাগছে তোমাকে। আপনিও হলুদ পাঞ্জাবি পরুন। হলুদ কেন? আজ এক রাতের জন্য আপনি হবেন আমার হিমু, আর আমি হব আপনার রূপা। আমার না খুব ইচ্ছে ছিল কোনো এক মধ্যরাতে হিমুর রূপা হয়ে আমি আপনার সাথে খালি পায়ে উদ্দেশ্যহীন হান। আজই এই হচ্ছে এইটা পূরণের মাহেন্দ্রক্ষণ। প্লিজ নেতা সাহেব চলুন না, প্লিজ চলুন। মাঝরাতে বইয়ের উত্তেজিত আবদার শুনে ঠোঁট এলিয়ে হাসল সায়ন চৌধুরী। তার এতক্ষণের ঘুম ঘুম ভাবটা কেটে গিয়েছে। তৎক্ষণাৎ বিছানা থেকে নামতে নামতে রাত্রির মুখোমুখি হলো। আলতো এসে ওর গাল টেনে নিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, সায়ন চৌধুরী তার মনোহরণের কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছে কখনো? তুমি আমাকে জাস্ট 5টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। রাত্রিপিয়া হেসে মাথা নাড়ালো। তাৎক্ষণিকভাবে তার প্রিয় পুরুষের হাতে তুলে দিল পছন্দের হলুদ পাঞ্জাবিটি, সাথে সাদা পাজামা। সায়ন চৌধুরী হাসি মুখে সেগুলো নিয়ে চলল ওয়াশরুমে। কিছুক্ষণ পরে তারা এই মধ্যরাতের আজকের হিমুরূপা হয়ে বেরিয়ে পড়ল। সমুদ্রের পাড়ে নরম বালির উপর দিয়ে পাশাপাশি খালি পায়ে উদাসীনভাবে হাঁটছে একজোড়া যুবক যুবতী। দুজনের মুখে স্বচ্ছ হাসি, চাঁদের রূপালী আলোতে তাদের মুখ দুটো ঝলঝল করছে। মাঝে মাঝে ধমকা হাওয়া এসে ছুঁয়ে দেয় তাদের। মাঝে মধ্যে কিছু দুষ্টু হাওয়া এসে এলোমেলো করে দেয় সায়ন চৌধুরীর পেয়সের শাড়ি, মাথার ছোট্ট ছোট্ট চুল। তীব্র হাওয়ার তোপে সাথে আচমকা চমকে চমকে প্রিয় পুরুষের বাহু ধরে লুকোয় মেয়েটা। পুরুষটি সযত্নে নিজের সাথে আঁকড়ে নেয় তাকে। দৃশ্যটি বেশ সুন্দর। এর মধ্যে রাত্রিপিয়া ক্লান্ত হয়ে বসে পড়ল সমুদ্র নিকটে। মৃদু কণ্ঠে প্রিয় পুরুষকে জানায়, এখন আর হাঁটতে ইচ্ছে করছে না। তৎক্ষণিক তার পাশাপাশি বসল সায়ন চৌধুরী।
কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমার শরীর কি বেশি ক্লান্ত লাগছে বউ? না, আমার বেশ ভালো লাগছে। নতুন একটা পরিবেশে আমি আপনাকে নতুনভাবে উপভোগ করছি। তোমার সারপ্রাইজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই রাতটাকে এত স্নিগ্ধ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বউ। আমাদের স্মৃতির পাতায় আরো একটি সুন্দর রাত যুক্ত হলো। রাত্রিপ্রিয়া হাসল, বলল, শুধু ধন্যবাদ দিলে তো হবে না নেতা সাহেব, আর কি চাই? জড়িয়ে ধরুন, আমার শীত শীত লাগছে, আপনি উত্তাপ দিন। সায়ন চৌধুরী সাথে সাথে বইয়ের পিছনে বসলো এবং পিছন থেকে দুহাতে জড়িয়ে ধরল তাকে। বলল, চলো এবার কিছুক্ষণ নিঃশব্দে এই রাতের সৌন্দর্য উপভোগ করি। এত সুন্দর রাত, একে পুরোপুরি উপভোগ করা উচিত, একে পুরোপুরি উপভোগ করা উচিত। রাত্রিপ্রিয়া নিশ্চুপ। শীত শীত পরিবেশে প্রিয় পুরুষের উত্তাপে বেশ আরাম পাচ্ছে সে। সুখ সুখ অনুভূতি নিয়ে প্রিয় মানুষের বুকের সাথে মাথা এলিয়ে দিল। এতে সায়ন চৌধুরীর হাতের বাঁধন খানিকটা গাঢ় করল। কিয়ৎক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। রাত্রি গম্ভীর থেকে গম্ভীর হতে থাকে। সমুদ্রের ঢের মৃদু শব্দ আর রাত্রিপ্রিয়ার নিঃশব্দ নিঃশ্বাসের মাঝে এক মিষ্টি শান্তি বিরাজ করছে। সায়ন চৌধুরী পিছনে বসা অবস্থায় রাত্রিপ্রিয়ার একটি হাত ধরে রেখেছে। রাত্রিপ্রিয়া চোখ বন্ধ, যেন এই মুহূর্তে স্নিগ্ধতা গভীরভাবে অনুভব করতে পারছে। এর মাঝে আচমকা রাত্রিপ্রিয়া শুধালো, মিস্টার লিডার, would you like a tight hug and a deep little kiss? এই প্রথম নিজ থেকে আকস্মিক রাত্রিপ্রিয়ার এহেন আদরের কথা শুনে চোখ ছোট ছোট করে ফেলল সায়ন চৌধুরী। কিয়ৎক্ষণ পর অবাক হয়ে শুধালো, What did you say? Please repeat. Are you sure? Yes. বইয়ের ইয়েস বলতে সামান্য দেরি হলেও সায়ন চৌধুরীর হাতের বাঁধন গাঢ় থেকে প্রগাঢ় হতে এই সামান্যটুকু দেরিও হলো না। পরপর তাদের শক্ত এক আলিঙ্গন হলো, ঠোঁটে ঠোঁটে চুমুর বিপ্লব হলো। প্রগাঢ় এই সময়টাকে আরো রঙিন করতে সায়ন চৌধুরী মোলায়েম কণ্ঠে শুধালো, জান, চোখটা বন্ধ করো। রাত্রিপ্রিয়া কোনো প্রশ্নের ভিতরে গেল না, বিনা বাক্যে চোখ বন্ধ করে নিল। সানাম চৌধুরী তৎক্ষণাৎ নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা গিফট বক্স বের করলো। বক্সের ভিতরে জলজল করছে শুভ্র রঙের একটি মুক্তোর মালা। সায়ন চৌধুরী সেটা নিজে হাতেই পরিয়ে দিল তার মনোহরিণীর গলায়। রাতের উজ্জ্বল শরীরে মালাটা যেন আরো চকচক করছে। সায়ন চৌধুরীর চোখে তৃপ্তি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকে। এরপর নিজ কাজ সম্পূর্ণ করে রাত্রির মুখের সামনে ছোট্ট একটি মিনি আয়না ধরল। ধীরে সুস্থে বলল, হয়েছে, চোখটা খোলো এবার, দেখো তো। রাত্রিপ্রিয়া ছোট আয়নার সাহায্যে চাঁদের আলোতে নিজের গলার শুভ্র রাঙা মালাটি দেখে আনন্দ পেল। সেই মালাটা বার কয়েক ছুঁয়ে ছুঁয়ে দেখল, বলল, মালাটা খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে নেতা সাহেব। সায়ন চৌধুরী তৃপ্তির হাসি নিয়ে বলল, তোমার হাসি দেখে বুঝতে পারছি মালাটা তোমার মনে ধরেছে। রাত্রিপ্রিয়া মিষ্টি হাসি দিয়ে বলল, এটা শুধু একটা গহনা নয়, এটা আমাদের সম্পর্কের আরো একটা নতুন প্রতীক। চাঁদের আলোতে এটা আরো সুন্দর লাগছে দেখতে, যেন আমাদের প্রেমের উজ্জ্বলতা তুলে ধরছে। তোমার এই কথাগুলোই আমার প্রাপ্তির সবচেয়ে বড় পুরস্কার। সায়ন চৌধুরী রাত্রি মেয়েটাকে কিচ্ছুটি বলতে না দিয়ে আবারও বললেন, চলো আমরা এই রাতটাকে চিরকাল মনে রাখার মতো করে সাজাই। রাত্রি হাওয়ার মধ্যে তাদের মুখে স্নিগ্ধ হাসি আর মালার চকচকে আলো রাতের মাধুর্যকে আরো প্রগাঢ় করে তুলল। তারা জায়গা ত্যাগ করল। আরো কিছুটা দূরে গিয়ে রাত্রিপ্রিয়া দুহাত মেলে দিয়ে সমুদ্রের নিকট দাঁড়ালো। সায়ন চৌধুরী তার প্রেয়সীকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো। তন্মধ্যেই রাত্রিপ্রিয়া পুনরায় আবদার জুড়ে বসল, নেতা সাহেব, আমার একটা গান শোনাবেন? আজ যেন আবদার করার রাত, আজ যেন সকল আবদার পূরণের রাত। সায়ন চৌধুরী খানিকক্ষণ সময় নিয়ে সুরেলা এলোমেলো কণ্ঠে গাইল। রাত্রির চোখ ভালোবাসার উজ্জ্বলতায় ঝলমল করে উঠল। সে ধীরে স্বরে বলল, নেতা সাহেব, আপনার সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান। সায়ন চৌধুরী এক হাত দিয়ে রাত্রির হাত স্পর্শ করল আর মৃদু কণ্ঠে বলল, আমি চাই তোমার প্রতিটা দিন এই রাতের মতোই আনন্দময় হোক। আমাদের ভালোবাসা চিরকাল সুন্দর এবং উজ্জ্বল থাকুক।
তারা একে অপরের আরও কাছাকাছি টেনে নিয়ে সারা রাতের নরম চাঁদের আলোতে নিজেদের গল্পে হারিয়ে গেল। তাদের হাসি আর কথোপকথন রাতের শান্ত পরিবেশে মিশে গিয়ে এক সুন্দর স্বপ্নময় জগৎ সৃষ্টি করল, যা তাদের ভালোবাসার গভীরতা এবং সৌন্দর্যকে প্রতিফলিত করে। সবাইকে নিয়ে হাসি আনন্দের সাথে কেটে গেল কক্সবাজারের 3টে দিন। এখানের দিনগুলো যেমন আনন্দের ছিল, ফেরার দিনগুলো ততটাই চৌধুরী পরিবারের জন্য বিষাদময়ী হলো। কেননা পরশ ও তানিয়া চৌধুরী ওখান থেকেই চলে গেছে দূরের এক সিলেট শহরে। ওখানেও চা বাগানের সঙ্গে তাদের বিশাল এক বাড়ি রয়েছে। সায়ন চৌধুরীর প্ল্যান অনুযায়ী গভীর রাতে তাদের পৌঁছিয়ে দিল সেই বাড়ি। সঙ্গে দিল পর্যাপ্ত সিকিউরিটি, একজন নার্স, একটা কাজের মেয়ে, এবং শহরে এসে তারা জানিয়ে দিল পরশ পড়াশোনার জন্য বাহির দেশে চলে গেছে। এই প্রথম চৌধুরী পরিবারের দলটা ভিন্ন ভিন্ন হলো। এতে সবারই কম বেশি মন খারাপ, তবু মেয়েটার ভালোর জন্য চুপচাপ নিজেদের মানিয়ে নিচ্ছে তারা। ভিন্ন ভিন্ন বাড়িতে তাদের কেটে গেল আরও কিছুদিন। চৌধুরী পরিবারের পুরুষেরা এক একজন মহাব্যস্ত। অফিস আদালতের কাজ, এতদিনের সমস্ত কাজ জমা হয়ে থেকেছে, এগুলো করেই দিন যাচ্ছে। রাতের পর নতুন ভোর। সায়ন চৌধুরী পার্লামেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। একসময় অপরিচিত একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। সায়ন চৌধুরী, তোমার সময় শেষ। পার্লামেন্ট থেকে স্বেচ্ছায় দ্রুত পদত্যাগ করো। তোমার হাতে সময় মাত্র 3 দিন। অপরিচিত নাম্বার থেকে এহেন মেসেজ পেয়ে কোনো প্রতিক্রিয়া করলো না সায়ন চৌধুরী, এমনকি মেসেজটি সিন অবধি করলো না। কিছুক্ষণ পর ওপাশ থেকে আগন্তুক ব্যক্তিটি আবার টেক্সট দিল। কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না সায়ন চৌধুরী। আই রিপিট, তোমার সময় শেষ। তোমার হাতে সময় মাত্র 3 দিন। তুমি যদি তোমার পরিবারকে, বিশেষ করে তোমার ছোট বোনের সম্মান রক্ষা করতে চাও, তবে দ্রুত পার্লামেন্ট থেকে পদত্যাগ করো, নয়তো তোমার ছোট বোনের নিউড ভিডিও সারা দেশে ছড়িয়ে যাবে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সবেমাত্র চুলে জেল লাগাচ্ছিল সায়ন চৌধুরী। অজ্ঞাত নাম্বার থেকে পুনরায় এই মেসেজটি হাতে আসতেই তার হাত কাঁপতে লাগলো। স্ক্রিনের দিকে এক নজর তাকিয়ে থাকায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। উত্তেজনায় তার শরীর কাঁপছে, সেই সাথে চোখ মুখে লাল বর্ণ ধারণ করলো। অপর প্রান্ত থেকে আগন্তুক ব্যক্তিটি সায়নের এই অবস্থার উপর যেন নজর রেখেছিল। তাকে আরো উত্তেজিত করতে আরো একটি ভয়ঙ্কর মেসেজ পাঠালো। সায়ন চৌধুরী, কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? হ্যাঁ, আমি জানি তুমি এত সহজে দমবে না, তাই তোমাকে কিছু প্রমাণও দিয়ে দিলাম। দেখো, তোমার ছোট বোনের শরীরটা বেশ স্টাইলিশ এবং হট, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, তুমি যদি আমার কথা না শোনো, তবে ভিডিওটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। মানুষ মজা করে তোমার বোনের নগ্ন শরীর দেখবে। বার্তার সাথে সাথে সায়নের হোয়াটসঅ্যাপে কিছু আপত্তিকর ছবি ও একটি ভিডিও আসলো। সায়নের হৃৎপিণ্ড কেঁপে উঠল। ছবি ও ভিডিও দেখার সাহস না পেয়ে সে দ্রুত মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারল। মুহূর্তেই তার সব থেকে পছন্দের দামি আইফোনটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। সায়ন চৌধুরী দিক বিদিক শূন্য হয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাস্টার্ড! এই কাজ কার হতে পারে? তার বুঝতে অসুবিধা হলো না তার। ভয়ঙ্কর ক্রোধে কাঁপছে সায়ন চৌধুরী। হিংস্রতা তার পেশিবহুল শরীরটা ফুলে ফেপে উঠেছে আজ। নিজেকে সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের আয়নায় পরপর কয়েকটা ঘুষি মারল সায়ন চৌধুরী। মুহূর্তেই ড্রেসিং টেবিলের স্বচ্ছ আয়নাটা ঝনঝন শব্দে ভেঙে গেল। সেই সাথে কাছে লেগে সায়ন চৌধুরীর হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে। এতেও কিছু যায় আসে না তার। সায়ন চৌধুরী আজ উন্মাদের মতন আচরণ করছে। গম্ভীর ছেলেটার আকস্মিক চিৎকারে ভাঙচুরের শব্দ পেয়ে দ্রুত তার কাছে ছুটে আসলো রাত্রিপিয়া, রোকসানা চৌধুরী, সাইমন, পায়েল। ওরা এসে সাইমন চৌধুরীকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যান। হঠাৎ কি হলো ছেলেটার? উনি বা এত রেগে আছেন কেন? কেউ কিছু বুঝতে না পেরে বিচলিত হয়ে ওরা জানতে চাইল, কি হয়েছে, কি হয়েছে? সায়ন চৌধুরী জবাব দিল না। স্বামীর রক্তমাখা হাতখানা দেখে রাত্রিপিয়া কেঁদেই ফেলল। ব্যস্ত হয়ে ওর কাছে গিয়ে থামানোর চেষ্টা করলো। রক্তমাখা হাতখানা নিজের গায়ের ওড়না দিয়ে চেপে ধরল, বলল, নেতা সাহেব, কি হয়েছে আপনার? কি করছেন? হাতটা এভাবে কাটলো কি করে? সায়ন চৌধুরী ঝটিকা দিয়ে নিজের হাতটা ওর থেকে ছাড়িয়ে নিল। এরপর কোনো বাক্য ব্যয় না করে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। তাকে আটকানোর চেষ্টা করলো সাইমন।
আরে সায়ান, কই যাচ্ছিস? কি হয়েছে? আরে ভাই থাম, এত রেগে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। আরে ভাই শোন, দাঁড়া বলছি। তোর হাতে রক্ত, এভাবে কই যাচ্ছিস? এসব কথা সায়ন চৌধুরীর কান অবধি পৌঁছালো কিনা বোঝা গেল না। জবাব দিল না, দাঁড়ালো না ছেলেটা। ওরা কেউ কিচ্ছুটি বোঝার আগেই নিজের গাড়ি নিয়ে কোথাও একটা চলে গেল সায়ন চৌধুরী, যা দেখে আঁতকে উঠল ওরা সবাই, এমনকি পুলিশ অফিসার সাইমন চৌধুরীও। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বোধহয়। সায়ন চৌধুরীও তো আর এমনি এমনি এতটা রেগে নেই, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। সাইমন চৌধুরী নিজেকে সামলে সেও দ্রুত গাড়ি নিয়ে ভাইয়ের পিছনে পিছনে ছুটল। বাড়ির মহিলা সদস্যগণ পড়ল মহা চিন্তায়। সারাদিন পার হয়ে গেল ওদের, আর খোঁজ পাওয়া গেল না। কি হয়েছে, কোথায় তারা, কেউ কিচ্ছুটি জানে না। সন্ধ্যা গড়িয়ে রাত হতে শুরু করেছে, আর স্যাটেলাইট নাইট ক্লাবের ভিতরে এক বিশেষ ধরনের ঝলকানির সৃষ্টি হয়েছে। ক্লাবের পরিবেশে সন্ধ্যার অন্ধকারে আলো এবং সুরের মিশেলে এক মাদকতা বিরাজ করছে। এক কোনায় ড্রাম টেবিলের চারিপাশে বসে আছেন মুশফিক ও তার বড় ভাই, সাথে আছেন তার বাবা মেয়র আসাদুল্লাহ। তিনজনেই মদ্যপানের সঙ্গে আলোচনা করছেন। তাদের গভীর আলোচনার কিছুটা সুখ ও প্রশান্তির ছোঁয়া রয়েছে, যা ক্লাবের উজ্জ্বলতা এবং সুরের মাঝে এক অন্য রকমের মাধুর্য সৃষ্টি করছে। এতে ওদের চোখে মুখে এক ধরনের পৈশাচিক আনন্দের ঝলকানি ফুটে উঠেছে, যেন বিশেষ কিছু ঘটছে। এর মধ্যে গ্লাস থেকে এক চুমুক মদ নিয়ে আসাদুল্লাহ বলেন, আমাদের কাজ তাহলে সাকসেস মুশফিক। মুশফিক মুচকি হেসে বললেন, ইয়েস পাপা। মুহূর্তেই মুশফিকের বড় ভাই হাতে তালি দিয়ে বাহবা করলেন ছোট ভাইকে, উৎসাহ নিয়ে বললেন, ঠিক বলেছিস, আমি এই জন্য আমার ছেলের কাছে চিরকৃতজ্ঞ। তোরা দুজনই আমার খুব কাজের ছেলে, আমি তোদের বাবা হয়ে গর্বিত। ওদের কথার মাঝেই মুশফিকের ফোন বেজে উঠল। ওর স্পেশাল বেড পার্টনার গার্লফ্রেন্ডের কল। মেয়েটার নাম রিয়া। মুশফিক কল পেয়ে তৎক্ষণাৎ কল রিসিভ করলো। উপাস থেকে মেয়েলি সুরেলা কণ্ঠ, জান, আসছো কখন? আমি ক্লাবে পৌঁছে গেছি। এই তো আমি এসে গেছি, তুমি আরেকটু অপেক্ষা করো বেবি। এই বলে মুশফিক কল কেটে দিল। সঙ্গে সঙ্গে নিজে উঠে দাঁড়ালো, বাবাকে বলে গেল, আমি এখন উঠছি বাবা, আজ আমাদের বিশেষ একটা পার্টি রয়েছে, আমাকে সেখানে দ্রুত পৌঁছাতে হবে। আসাদুল্লাহ ছেলেকে আর আটকালো না। আর দুদিন পরে ছেলেটা দেশ ছাড়বেন, আমেরিকা চলে যাবেন। এই দেশে তার কাজ শেষ, এখন বিদেশে সেটেল করবে নিজেকে। এরপর আর দেশে কবে আসবে কে জানে। পরপর বাবা আমোদে কণ্ঠে শুধালো, অল রাইট মাই ডিয়ার সান, এনজয় ইউর স্পেশাল নাইট। মুশফিক দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার মনে সুখ সুখ অনুভূতি। আজ তাদের সব বন্ধুরা মিলে বিশেষ ধরনের একটি পার্টি আয়োজন করেছেন। সারা রাত নাচ গান আমোদ ফুর্তি হবে সেখানে। গভীর রাত। সিলেটে নিজের কক্ষে অনবরত পায়চারি করছেন পরশ, হাতে তার মুঠোফোন। একটু পর পর ফোনটা চেক করছে ও। উৎকীর্ণ হয়ে নয়ন ভাইয়ের মেসেজের অপেক্ষা করছে মেয়েটা। এর মধ্যেই কাঙ্ক্ষিত নম্বর থেকে একটি বার্তা আসলো, আমি এসে গেছি, তুমি দ্রুত নিচে নেমে এসো, সাবধানে। বার্তাটা পেয়ে মুহূর্তেই পরশের ঠোঁটের কোণে রহস্যময়ী এক ধরনের হাসি দেখা গেল। মেয়েটা তৎক্ষণাৎ ঝড়ের গতিতে রিপ্লাই করলো, ওয়েট, আমি আসছি। পরশ ফোন রাখলো, কাঁধে তুলে নিল ছোট্ট একটি ব্যাগ। এরপর নিঃশব্দে মায়ের রুমে চলে গেল। তানিয়া চৌধুরী ঘুমাচ্ছেন। পরশ সতর্কতার সঙ্গে মায়ের পাশে বসে গেলেন। কোমল হাতে মায়ের পা ছুঁয়ে বলল, আমাকে ক্ষমা করো মা। এতে তানিয়া চৌধুরী খানিকটা নড়ে চড়ে উঠল, তবে তার ঘুম ভাঙল না। পরশ তৎক্ষণিক পা ছেড়ে দিল, দ্রুত কিছুটা দূরে সরে দাঁড়ালো। দূর থেকে ঘুমন্ত মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এর মধ্যে নয়নের পুনরায় মেসেজ, দ্রুত এসো কচি, হাতে খুব একটা সময় নেই, কুইক। পরশ আর দাঁড়ালো না, গা ছাড়া দিয়ে উঠে দাঁড়ালো। পরপর নিঃশব্দে বেরিয়ে পড়ল বাসা থেকে। গেটের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল নয়ন খান। এর মধ্যে পরশের অস্তিত্ব অনুভব করে জানতে চাইল,